হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি এক্সপ্লেন করব নেটফ্লিক্সে রিলিজ হওয়া একটা বেশ ইন্টারেস্টিং জম্বি হরর থ্রিলার মুভি। এটা একটা ফিলিপিনো সিনেমা যার নাম আউটসাইড। সিনেমাটা বেশ ভয়ঙ্কর। আর হ্যাঁ, কয়েকদিন আগে স্টার বেকার নামের আর একটা সিনেমার গল্প বলেছি। ওটা না শুনে থাকলে শুনে ফেলো, কিন্তু লিংক কমেন্টে দিয়ে দিয়েছি। আর আমি 100 সাবস্ক্রাইবারের খুব কাছে চলে এসেছি, তাই এক্ষুনি জলদি জলদি আমাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেরি না করে গল্পটা শুরু করে দিই। সিনেমাটা শুরু হয় একটা পুরনো টিভিতে বিয়ের ভিডিও দিয়ে। বিয়ের ভিডিওতে সবাই খুব খুশি। ফ্রান্সিস আর আইরিস তাদের পরিবার নিয়ে গাড়িতে করে দেখি পালাচ্ছে। অর্থাৎ বিয়ের ভিডিওর পরেই এটা দেখতে পাই। রাস্তার সমস্ত রেলিংয়ে চাপ চাপ শুকিয়ে থাকা রক্ত, তাদের সবার মুখে ভয় আর হতাশার ছাপ স্পষ্ট। আইরিসের 2 ছেলে গাড়ির পিছনের সিটে বসে আছে। তারা বন জঙ্গল ক্ষেত পেরিয়ে অনেক দূরে চলে যাচ্ছে। তারা ওদের দাদু ঠাকুমার মানে ফ্রান্সিসের বাবার পুরনো গ্রামের বাড়িতে এসে উঠেছে। বাড়িটায় ঢুকেই ফ্রান্সিস মনমরা এবং ট্রমাটাইজড হয়ে যায়, যেন এখানে তার অনেক পুরনো স্মৃতি রয়েছে। সে একটা ঘরে ঢুকে দেখে তার বাবা মরে পড়ে আছে। তার লাশের উপর মাছি ভিন ভিন করছে আর তার হাতে রিভলভার। দেখে মনে হচ্ছে সে নিজেকেই শেষ করে দিয়েছে। ফ্রান্সিস যেভাবে তার বাবার দিকে দেখছে, সেটা দেখে বোঝা যাচ্ছিল যে ফ্রান্সিসের নিজের বাবার প্রতি কোনো মায়া নেই। সে লাশের হাত থেকে বন্দুক আর তার দামি ঘড়ি তুলে নিয়ে চলে গেল। এদিকে সে দেখতে পেল তার মা একটা ভয়ানক জম্বি হয়ে গেছে। তার শরীরের নিচের দিকটা সম্পূর্ণ পচে গেছে। সে বীভৎস দেখতে হয়ে গেছে আর গড়িয়ে গড়িয়ে ফ্রান্সিসের দিকে ধেয়ে আসছে। সে প্রায় তাকে ধরেই ফেলতে যাচ্ছিল, এমন সময় সে গুলি করে জম্বিটাকে মেরে ফেলল। সে তার বাবা মা দুজনকেই একসাথে কবর দিল। তারপর ফ্রান্সিস টিউবকল থেকে বালতিতে জল ভরল। তারপর এক গ্লাস জল ভয়ে ভয়ে সেটাকে মুখে দিল। এটা দেখে তার পরিবারের সবাই ভয় পেল। আমরা বুঝলাম এই জম্বি ভাইরাসটা সম্ভবত জলের মাধ্যমেই ছড়িয়েছে। ফ্রান্সিস চোখের ইশারায় জানালো যে জলটা ভালো। বাচ্চারা জল দেখে খুশিতে মেতে উঠল। আইরিসের মুখে হতাশা। সে রান্নাঘরে গিয়ে একটা সিগারেট ধরালো। সেটা দেখে ফ্রান্সিস একটু রেগে গেল। ফ্রান্সিস আর বড় ছেলে যশ একটা গুদাম ঘরে ঢুকলো বন্দুক নিয়ে। সেখানে গিয়ে মিস্টার অর্লিকে ডাকতে থাকলো। সে ওখানে কাজ করত। তারপর তার ঘরে ঢুকে দেখলো সবকিছু এমন ভাবে রাখা আছে যেন কেউ ওখানে থাকে, অথচ ওখানে কেউ ছিল না। তারপর তারা দেখলো জম্বি ভাইরাস তাকে অ্যাটাক করেছে বুঝেই সে গলায় দড়ি দিয়েছে। ফ্রান্সিস খুব অদ্ভুতভাবে তার ছেলে যশকে পাঠালো ওই পচা গলা লাশের কোমর থেকে ঘরের চাবির গোছা তুলে আনার জন্য। যশ যখন লাশের কোমরে থাকা চাবির গোছাটা টানাটানি করে, তখন লাশটা তার গায়ের উপর উল্টে পড়ে। সে ভয়ে ঘেন্নায় চিৎকার করে ওঠে। এটা দেখে ফ্রান্সিস ছেলের প্রতি সহমর্মিতা তো দেখাই না, উল্টে বিরক্ত হয় আর যশ ছুটে গিয়ে জলে হাত মুখ ধুতে শুরু করে। আইরিস আর ফ্রান্সিস এরপরে যায় তাদের জেনারেটর রুমে। আইরিস খেয়াল করে দেওয়ালে পেন্সিল দিয়ে নানা রকম ছবি আঁকা, যেন কোনো বাচ্চা তার উপরে হওয়া যৌন অত্যাচারের ছবি এঁকে রেখেছে। আমরা বুঝতে পারি ফ্রান্সিসের উপর তার বাবা এরকম অত্যাচার করত এই ঘরে। জেনারেটর কাজ করে না, তাই রাতে তারা হ্যারিকেন জ্বালিয়ে খেতে বসে। লুকাস খাবার না খেয়ে আখ খেতে থাকে, তাই তার মা তাকে বকে দেয়। এবার আইরিস বলে, এখন খেতে পারছি, এরপর কি হবে তা জানি না। ফ্রান্সিস বলে, যেখান থেকে আমরা এসেছি তার থেকে তো এই জায়গাটা ভালোই। যতক্ষণ বাইরে কি হচ্ছে সেটা না জানতে পারি ততক্ষণ এখানে থাকাই ভালো। আইরিস বলে, আমরা জানবো কি করে বাইরে কি হচ্ছে, কারণ আমাদের ফোন, ইলেকট্রিসিটি কিছুই তো কাজ করছে না। আমরা যে শেষ খবর পেয়েছি সেটা অনুসারে আমাদের উত্তর দিকে যাওয়া উচিত। এতে ফ্রান্সিস বিরক্ত হয়ে বলে, আমরা কি যথেষ্ট উত্তরে আসিনি? এতে আইরিস বলে, দেখো তোমার বাবা মায়ের সাথে কি হয়েছে দেখতেই পেলে। এবং এই সব কথা বলায় এদের মধ্যে মনোমালিন্য বাড়তে থাকে। এদিকে যশের প্রেমিকা থাকে শহরে। সে তাই চেষ্টা করে মোবাইলে সিগন্যাল পাওয়া যায় কিনা, কিন্তু তার ফোন চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে যায়। ফ্রান্সিস দূর থেকে ছেলেকে দেখতে থাকে।
আইরিস ফ্রান্সিসকে বলে, তুমি কি ভাবছো আমি দেখতে পাচ্ছি না তুমি ওর সাথে কেমন ব্যবহার করছো? অর্থাৎ ফ্রান্সিসের সাথে তার স্ত্রী বা সন্তান কারোই সম্পর্ক খুব একটা ভালো ছিল না। আইরিস বলে, এই জায়গাটা তোমাকে বদলে দিচ্ছে, এই জায়গাটার সাথে একটা ট্রমার অতীত জুড়ে আছে, তাই এখান থেকে চলে যাওয়া উচিত। তারা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আমরা উত্তরের থেকে বেশি দূরে নেই। অ্যালিস জশকে যে পর্বতের কথা বলেছে সবাই ওখানেই যাচ্ছে। জশ বলে, আঙ্কেল ডিয়েগো তাই বলেছে। এই নামটা শুনেই ফ্রান্সিস আর আইরিসের মধ্যে অস্বস্তি তৈরি হয়। ফ্রান্সিস এবার জেরা করতে শুরু করে, বলে যে আমার বোঝা উচিত ছিল কেন তুমি উত্তরে যেতে চাইছো ইত্যাদি। বোঝা যায় ফ্রান্সিসের ভাই ডিয়েগোর সাথে আইরিসের কোনো সম্পর্ক ছিল। ওরা গাড়ি নিয়ে এমন একটা জায়গায় চলে আসে যেখানে সমস্ত ভাঙাচোরা গাড়ি পড়ে আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কিছু একটা হয়েছে। ফ্রান্সিস আবার তাদের বাড়িতে ফিরে যেতে চায়, কিন্তু আইরিস একটা ছুরি নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। একটা জম্বি ওখানে ওঁত পেতে ছিল আর সে আইরিসের উপর হামলা করতে চায়। তখন ফ্রান্সিস ছুটে গিয়ে জম্বিটার মাথায় গুলি করে আইরিসকে বাঁচায়। আশেপাশ থেকে প্রচুর জম্বি তাদের গাড়ির উপর আক্রমণ করতে থাকে। ফ্রান্সিস ওখানকার গাড়িতে আগুন ধরিয়ে জম্বিদের বার্স্ট করে দেয় আর তাদের মাংসের টুকরোগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে। ওরা আবার ওই অভিশপ্ত বাড়িটাতেই ফিরে আসে। 2 সপ্তাহ পরে ফ্রান্সিস আবার সেই ব্রিজটার কাছে যেখানে তার গাড়িটা আছে সেখানে আসে। গাড়িটা তখনও চলছিল, অথচ সে বাড়ি ফিরে এসে মিথ্যে কথা বলে যে গাড়িটা নষ্ট হয়ে গেছে। পরিষ্কার বোঝা যায় যে এই ফ্রান্সিস লোকটার মাথায় কিছু একটা চলছে। গাড়ির পেট্রোল দিয়ে সে জেনারেটর চালায় যাতে ঘরের লাইট পাখা জ্বলে ওঠে। আইরিসকে দেখে মনে হয় সে খুশি নয়। ফ্রান্সিস এবার তাদের বিয়ের ক্যাসেটটা দেখতে থাকে। ফ্রান্সিস আর আইরিস কিছু ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করে। এদিকে জশ আর লুকাস একটা পুরনো অ্যালবাম খুঁজে পায়। সেখানে আঙ্কেল ডিয়েগোর ছোটবেলার ছবি দেখে লুকাস জশকে বলে, তোকে দেখতে একদম আঙ্কেল ডিয়েগোর মতন। তারপর হঠাৎ করেই বলে, আচ্ছা মা সবসময় এত দুঃখী থাকে কেন? এদিকে ফ্রান্সিসের কন্ট্রোলিং আচরণ বাড়তে থাকে। রেডিওতে কারোর একটা সিগন্যাল শুনতে পায় জশ। আইরিস বলে, সিগন্যাল শুনতে পাওয়া গেছে মানে আমরা ক্যাম্পের খুব কাছে আছি। আইরিস বলে, আমাদের কাছে খাবার জল আছে, আমরা চাইলেই আমাদের গাড়িটাকে ঠিক করতে পারি। তারপর কি একটা মনে হওয়ায় আইরিস হঠাৎ বলে ওঠে, ফ্রান্সিস গাড়িটা কি আদৌ খারাপ হয়েছে? ফ্রান্সিস জেনারেটর কাঠের গায়ে পেরেক ঠুকে কিছু একটা করে। জশ বলে, আমরা কি আবার জেনারেটর চালাতে পারি? ফ্রান্সিস এতে রেগে গিয়ে বলে, কেন, যাতে তোমার মোবাইল আবার চার্জ করা যায়? ফ্রান্সিস রেগে গিয়ে জশকে একটা ক্ষেতের মাঝখানে টেনে নিয়ে যায়। তারপর বলে, আমি যখন ছোট ছিলাম এখানে ডাকাত স্মাগলারদের আড্ডাখানা ছিল, কিন্তু আমার বাবা তাদের সামনে ঝোঁকেননি কোনোদিন। সে জশকে জোর করে বন্দুক চালানো শেখায়। গুলির আওয়াজ শুনে আইরিস ছুটে চলে আসে। ফ্রান্সিস বলে, আমি কেবল ওকে বন্দুক চালাতে শেখাচ্ছি। সে জশকে বকতে থাকে যে কেন পারছো না তুমি, কিন্তু বন্দুকের জোরালো শব্দ শুনে ওদের ক্ষেতে জম্বিরা চলে আসে। তখন ফ্রান্সিস আর আইরিস ছেলেদের নিয়ে পালায়। অর্থাৎ আমরা এখনো পর্যন্ত যেটা বুঝতে পেরেছি, ফ্রান্সিস একটা বিরক্তিকর ইগোইস্টিক ইগোওয়ালা লোক। মানে সিনেমাটা যত দেখবে তুমি এই ক্যারেক্টারটার উপর তত রাগ হতে থাকবে। মানে অবভিয়াসলি সিনেমাটা খুব ভালোভাবে বানানো এবং প্রত্যেকজন অভিনেতার অভিনয় এত সুন্দর যে বিশেষ করে এই ফ্রান্সিসের রোলটা যিনি করেছেন, মানে এই ক্যারেক্টারটা দেখলে মানে চড়িয়ে দাঁত ফেলে দিতে ইচ্ছা করবে আর কি। তো আমরা দেখতে পাই কাতারে কাতারে জম্বি তাদের বাড়ির সামনে এসে জড়ো হয়। একটা অদ্ভুত ব্যাপার হলো, এই জম্বিগুলো বাইবেলের ভার্স ইন দ্য নেম অফ দ্য ফাদার বলতে বলতে এগোয়। ফ্রান্সিস স্তব্ধ হয়ে যায় এসব দেখে আর আইরিসকে ডাকতে থাকে। এমন অবস্থায় তাদেরকে এই অবস্থা থেকে রক্ষা করে ফ্রান্সিসের ভাই ডিয়েগো। পরদিন সকালে ডিয়েগো জানায় সেও ইনফেক্টেড। সে জানতো না যে ওখানে ফ্রান্সিসরা আছে, সে কেবল তার বাবা মায়ের সাথে দেখা করতে এসেছিল। ডিয়েগো জিজ্ঞেস করে ফ্রান্সিসকে যে আমাদের মধ্যে সম্পর্ক কি ঠিক আছে? তারপরে সে ক্ষমা চায় আইরিসের সাথে তার পুরনো অ্যাফেয়ারের জন্য। ফ্রান্সিস তাকে ক্ষমা করে না,
উল্টে তার দিকে বন্দুক তাক করে। দিয়েগো উত্তরের ক্যাম্পে যাওয়ার ম্যাপ রেখে ওখান থেকে চলে যায়। আমরা দেখি সিনেমাটা জুড়েই যে যশ তার মায়ের সাথে অনেক বেশি স্বাচ্ছন্দ্য, আর তার বাবার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নয়। আর লুকাসের ক্ষেত্রেও তাই, অর্থাৎ দুই সন্তানের সাথে মায়ের যতটা বন্ধুত্ব ফ্রান্সিসের ততটা বন্ধুত্ব নেই। লুকাস একদিন খেলতে খেলতে তাদের জেনারেটরের ঘরে যায়। সে দেখে জানলার একটা ভাঙা অংশ দিয়ে একটা জম্বি উকি দিচ্ছে। লুকাস ভয় পেলে তার মা তাকে বোঝায় ওরা ঢুকতে পারবে না আর একটু পরে মরে যাবে। এদিকে ফ্রান্সিস একটা জম্বির মাথার দা দিয়ে কেটে উড়িয়ে দেয়, তার কাছে বন্দুক থাকা সত্ত্বেও। দেখে মনে হয় এই নৃশংসতাটা করে সে খুব মজা পেল। সে জম্বিটার রক্তে নিজের দা ভেজায় আর তারপর সেটা নিজের শরীরে মেখে নেয়। মানে বোঝাই যাচ্ছে এই লোকটার মাথাটা আস্তে আস্তে খারাপ হচ্ছে আর কি, বা শুরু থেকেই খারাপ ছিল, এখন একটা খারাপ সময়ে তার আসল রূপটা বেরিয়ে আসছে। এই হত্যা করে রক্ত গায়ের মধ্যে মেখে তারপর সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে সে হঠাৎ ক্রিসমাস পালন করতে শুরু করে। ঘরদোর সুন্দর করে সাজায়, মানে আদৌ ওটা ক্রিসমাসের সময় হয়তো ছিলই না। জর্জ সন্দেহ করে যে তার বাবার কাছে নির্ঘাত ম্যাপ আছে, তার কারণ ডিয়েগোর সাথে লাস্ট কথা তারই হয়েছিল। আর এটাও জর্জ সন্দেহ করে যে তার বাবা এই ম্যাপটা নষ্ট করে দিয়েছে। আইরিস ফ্রান্সিসকে বলে আমাদের খাবার খুব জলদি শেষ হয়ে যাবে, আর এটাও বলে যে সে লক্ষ্য করেছে যে এই জম্বিগুলো কিছুটা ভাইরাসের মতন, অর্থাৎ এই জম্বিগুলো ধীরে ধীরে নিজে থেকেই মরে যাচ্ছে। বেশি দিন এরা বাঁচতে পারছে না, ইনফেক্ট করতে পারছে না কাউকে। ফ্রান্সিস বাচ্চাদের সামনে বলে আসলে তোমাদের মা আমাকে আর তোমাদের ছেড়ে চলে যেতে চায়, ডিভোর্স করে দিতে চায়, তাই এই সমস্ত মিথ্যে কথা বলছে। বাইরে এখনো প্রচুর জম্বি, তোমরা বাইরে গেলেই তোমাদের মেরে দেবে। আসলে ভয় দেখাচ্ছে, নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে চাইছে যাতে ওরা কেউ কোথাও না যায়। ফ্রান্সিস এবার আইরিসের অতীতকে টেনে নিয়ে আসে। ডিয়েগোর সাথে অ্যাফেয়ারের কথা বাচ্চাদের সামনে বলতে শুরু করে। আইরিস কেঁদে বলে যে সে তার নিজেকে নয় সবাইকেই বাঁচাতে চায়। এভাবে কয়েকদিন আটকে থাকা যায়, তাদেরকে বাস্তব জীবনে একদিন না একদিন ফিরতেই হবে। জশ ফ্রান্সিসকে তার মায়ের সাথে এরকম অভদ্র আচরণ করতে বারণ করে। ফ্রান্সিস তাদের চোখের সামনেই ক্যাম্পে যাওয়ার ম্যাপে আগুন ধরিয়ে দেয়। তারা সবাই মিনতি করে, কাঁদে, তবুও ফ্রান্সিস কোনো কথা শোনে না। শেষে আইরিস তাকে একটা চড় মারে। পরদিন সকালে সে খেয়াল করে ছোট্ট লুকাসের মন খারাপ, তাই আইরিস তার মন একটু ভালো করার চেষ্টা করে। এদিকে ফ্রান্সিস সমস্ত দরজা জানলা লোহার শিকল দিয়ে বেঁধে দেয়। সে এরকম কেন করছে জানতে চাইলে ফ্রান্সিস বলে যে বাইরে এখন অনেক জম্বি। জর্জ বাধা দিয়ে বলে এসব মিথ্যে কথা, এই জম্বিরা একটা ভাইরাস আক্রান্ত, এরা কিছুদিন পরেই মরে যায়। অর্থাৎ আমরা এত দিন বাইরে এই ঘরের মধ্যে রয়ে গেছি, সব জম্বিরা মরে গেছে, বাইরে এখন কোনো জম্বি নেই। ওরা বুঝতে পারে ধীরে ধীরে যে জম্বি অ্যাপোক্যালিপসের অছিলায় ফ্রান্সিস আসলে তাদের সবাইকে কিডন্যাপ করেছে। ফ্রান্সিস চিৎকার করে ওদেরকে এই চার দেওয়ালের মধ্যে থাকতে বলে। এমন সময় দরজায় কেউ নক করে। একজন ফিলিপিনো সৈন্য তাদের দরজায় এসেছে। সে কাতর মিনতি করতে থাকে জল অথবা খাবারের জন্য। তার সাথে ফ্রান্সিস দুর্ব্যবহার করতে থাকে, কিন্তু যশ তখনই দরজা খুলে দেয় আর ওই সৈন্য ঘরে ঢুকে পড়ে। সৈন্য জানায় ডিয়েগো তাকে এই জায়গার ঠিকানা দিয়েছে। সে বলেছে এখানে সাহায্য পাওয়া যাবে। রাতে যশ তার মাকে বলে সে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। সে আঙ্কেল ডিয়েগোকে খুঁজতে যেতে চায়। আইরিস বলে আঙ্কেল ডিয়েগো হয়তো আর বেঁচে নেই, কিন্তু জর্জ বলে সে তার বাবাকে আর সহ্য করতে পারছে না। মানে হ্যাঁ, এই ফ্রান্সিসের চরিত্রটা এতটাই অসহ্য যে সিনেমার এই পর্যায়ে এসে আমিও সহ্য করতে পারছিলাম না। তো যাই হোক, জর্জ তার মাকেও তার সাথে আসতে বলে, চলো আমরা একসাথে পালিয়ে যাই। কিন্তু আইরিস বলে লুকাস এখনো বাচ্চা, ওকে একা ছেড়ে আমরা যেতে পারবো না। কিন্তু ওই রাতে জর্জ পালিয়ে যায়। এদিকে ফ্রান্সিস দুঃস্বপ্নে তার অ্যাবিউসিভ বাবাকে দেখতে পায়। ফ্রান্সিস সকালে জশকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করে সে কোথায় গেছে।
লুকাস বলে সে জানে না। ফ্রান্সিস বুঝতে পারে যশ পালিয়ে গেছে। সে রাগের চোটে তাদের বাড়িতে শরণ নিতে আসা যে ফিলিপিনো সৈন্য ছিল তাকে একটা ভারী তালা দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। অর্থাৎ আমরা বুঝতে পারি সিনেমাটা যত প্রোগ্রেস হচ্ছে সে একেবারে সম্পূর্ণরূপে সাইকো হয়ে গেছে এতক্ষণে। সে এবার একটা কুকুরকে নির্মমভাবে হত্যা করে রান্না করে খায়, আর সে আইরিস আর লুকাসকে বেসমেন্টে আটকে রাখে। আইরিস চিৎকার করে, সে সাহায্য চায়, অথচ ওখানে তো কেউ নেই, আর এই বেসমেন্ট থেকে কেউ শুনবেও না। সে অনেক কষ্ট করে বেসমেন্টের একটা কাঠের পাটাতন সরায়, কিন্তু সেটা করতে গিয়ে সে পড়ে যায়, আর তার শোল্ডার ডিসলোকেটেড হয়ে যায়। এবার লুকাস আর তার মা পালানোর প্ল্যান বানায়। লুকাস চিৎকার করে যাতে ফ্রান্সিস সেখানে ছুটে আসে, আর তখনই আইরিস তার পিঠে একটা ধারালো কাঠের টুকরো দিয়ে আঘাত করে। ফ্রান্সিস এবার পাগলের মতন এদিক ওদিকে গুলি করতে থাকে। সে বুঝতে পারে সে ওই ঘরটায় আটকে পড়েছে যেখানে তার বাবা তার উপরে অত্যাচার করত। সে তার বাবাকে একটা ডিমনের মতন দেখতে পায়। সে হ্যালুসিনেট করতে থাকে। এদিকে ডিয়েগো সত্যি জম্বি হয়ে গেছে এবং সে ওদের ঘরের সামনে চলে এসেছে। পৃথিবীর সমস্ত হরর মুভিতেই মেইন ক্যারেক্টাররা ভুলভাল সিদ্ধান্ত নেয়, আর এখানেও ঠিক তাই হলো। ভাই আইরিস আর লুকাস পালাবে বাইরের দিকে, সেটা না করে ওরা ঘরের ভিতরের দিকে পালাতে শুরু করলো জম্বি ডিয়েগোকে দেখে। জম্বি ডিয়েগো আইরিসকে খুন করার চেষ্টা করলো, লুকাসকে কামড়ে দিল। ফ্রান্সিসকে ওরা আটকে রেখেছিল যেই ঘরে, সেই ঘরের দরজা ভেঙে ফ্রান্সিসও বেরিয়ে গেল, আর সে জম্বি ভার্সনের এই ডিয়েগোকে পিটিয়ে পিটিয়ে খুন করলো। মানে সে এমনভাবে ভয়ানকভাবে পিটিয়ে পিটিয়ে থেতলো করে দিয়ে খুন করলো, দেখে মনে হচ্ছে যে মানে জম্বিটা ঠিক কে, ডিয়েগো না ফ্রান্সিস। মানে ফ্রান্সিস এইবার সাইকোর থেকেও এক লেভেল উপরে, পুরোই রাক্ষসে পরিণত হয়েছে। এদিকে তারা খেয়াল করলো ছোট্ট লুকাসকে ডিয়েগো হাতে কামড়ে দিয়েছে। লুকাস কাঁদতে থাকে। আইরিস একজন নার্স, তাই সে সময় নষ্ট না করে লুকাসের ইনফেক্টেড হাতটা কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। আর এই যে শয়তান ফ্রান্সিস, এত কিছু দেখার পরে এই শয়তান ফ্রান্সিস ফাইনালি ওদেরকে আটকে রেখেছিল, কিন্তু মালটা যেই দেখলো জম্বি বাড়িতে চলে এসছে, এইবার সে একলা একলা পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। এদিকে যশ যেদিনকে রাতে পালিয়ে গিয়েছিল, ওই দিনই সে জেনে গিয়েছিল যে ওদের গাড়িটা আসলে সেদিন খারাপ হয়নি, বাপ মিথ্যে কথা বলেছিল। তো যাই হোক, ফ্রান্সিস তাদের কিডন্যাপ করে ওই বাড়িটাতে নিজের কন্ট্রোলে আটকে রাখার জন্যই এতদিন, প্রায় মাসের পর মাস মিথ্যে কথা বলেছে। সে সেদিনই বুঝে গিয়েছিল যে তার মা আর ভাই ফ্রান্সিসের হাতে নিরাপদ নয়। তার মা আর ভাইকে তাই ক্যাম্পে নিয়ে যেতে এসেছে যশ। কিন্তু তার রাস্তায় ফ্রান্সিসের সাথে দেখা হয়ে যায়, আর ফ্রান্সিস ইনিয়ে বিনিয়ে চেষ্টা করে তাকে কন্ট্রোল করতে। কিন্তু যশ বুঝে গেছে তার বাবা কি জিনিস। যশ ফ্রান্সিসকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে দেয়। তো শেষ মুহূর্তে, একদম মৃত্যুর মুহূর্তে গিয়ে এই বদলোকটা ছেলের কাছে ক্ষমা চায় এবং বুঝতে পারে যে যার কাছ থেকে ও পালাতে চাইছিল, অর্থাৎ ওর নিজের অ্যাবিউসিভ বাবা, ও ধীরে ধীরে সেই মানুষটাতেই পরিণত হয়েছিল। তো যাই হোক, এদিকে যশ আইরিস আর লুকাসের কাছে চলে যায়, কিন্তু বাড়িতে আইরিস আর লুকাসের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। মানে অবশ্যই এত দিন খেতে পায়নি ঠিকঠাক করে, মারধর খেয়েছে ফ্রান্সিসের হাতে, আর এদিকে লুকাস একটা ছোট্ট বাচ্চা, কিন্তু তার হাত অ্যাম্পিউটেট করে দেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে তারা মরে যেতে পারে, এইরকম আর কি তাদের অবস্থা। সিনেমার শেষে আমরা দেখি যশ তাদের গাড়িটাকে, মানে সেই পুরনো গাড়ি যেটা ওর বাপ বলেছিল যে খারাপ হয়ে গেছে, সেই গাড়িটা যথেষ্ট ভালো আছে, ঠিকঠাক নর্মাল আছে, সেটাতে পেট্রোল ভরে গাড়িটাকে নিয়ে আসে এবং গাড়ির হেডলাইটের আলো মৃতপ্রায় আইরিসের চোখে পড়ে এবং ওরা বুঝতে পারে যে হ্যাঁ, সাহায্য এসে গেছে। ব্যাস, সিনেমাটা এখানেই শেষ হলো। দারুণ সিনেমা। আমি এই সিনেমাটা দেখে এত মুভড যাকে বলে, আমি সবাইকে বলবো এই সিনেমাটা একবার অন্ততপক্ষে দেখার জন্য। এত সুন্দর, যেমনি সুন্দর সিনেমাটোগ্রাফি তেমনি সুন্দর এডিটিং, এবং অভিনেতাদের অভিনয়ের তো কোনো কথাই হবে না। মানে বিশেষ করে ফ্রান্সিসের রোলটা যিনি করেছেন, আমি আগেও বললাম যে একে তো ক্যারেক্টারটা বিরক্তিকর, কিন্তু ভদ্রলোক
এত সুন্দর অভিনয় করেছে যে যত তুমি সিনেমাটা দেখতে থাকবে এই ক্যারেক্টারটার উপর তোমার ঘৃণা ধরে যাবে। তো যাই হোক, এবার সিনেমাটার এন্ডিং এর কথা বলি। মানে সবকিছু দেখা বোঝার পর যথেষ্ট কষ্ট পাচ্ছিল যশ লাস্টের সিনটায় তার বাবাকে হত্যা করার সময়। কিন্তু সে এটাও বুঝেছিল যে ফ্রান্সিস একটা মানুষরূপী জানোয়ারে পরিণত হয়েছে, এখান থেকে আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। অর্থাৎ সেও এক রকমের জম্বিতেই পরিণত হয়েছে। আমরা দেখতে থাকি যে এই সিনেমায় যারা একবার জম্বিতে পরিণত হয় তাদের আর কোনো ফেরার রাস্তা থাকে না, তারা ওইভাবেই মারা যায়। শেষ উপায় হচ্ছে গিয়ে তাদের মেরে দেওয়া। আর এর ক্ষেত্রেও ঠিক তাই হয়, সে মানুষরূপী জম্বিতে পরিণত হয়। ফ্রান্সিস যতক্ষণ বেঁচে থাকবে তারা কখনোই মুক্তি পাবে না। আর আইরিস আর লুকাস শেষটায় একদম আশা ছেড়ে দিয়েছিল, তারা অলমোস্ট প্রায় মরে যাচ্ছে এরম অবস্থা। কিন্তু ওরা গাড়ির হেডলাইট দেখলো, তখন বুঝলো সাহায্য পৌঁছে গেছে। কিন্তু এটা কিন্তু একটা ওপেন এন্ডেড সিনেমা, তোমরা যদি খেয়াল করো আমরা দেখতে পাই যে গাড়িটা চলে এসছে ঠিক আছে, কিন্তু ওরা ভবিষ্যতে সারভাইভ করবে কি করবে না সেটা কিন্তু সিনেমায় কোথাও বলা নেই, কেননা সিনেমাটা ওই পয়েন্টটাতেই শেষ হয়ে যাচ্ছে। তবে এটা ঠিক, ওরা যদি সারভাইভ করেও যায় তাহলে এই যে পুরনো বাড়িতে কাটানো যে কয়েকটা মাস, এর ট্রমা কিন্তু ওদের সারা জীবন তাড়িয়ে বেড়াবে, যেমনটা ওর বাবাকে সারা জীবন তাড়িয়ে বেরিয়েছে। অল ইন অল সিনেমাটা কিন্তু প্রচন্ড ভালো। নেটফ্লিক্সে আছে আউটসাইড, সিনেমাটার নাম, দেখে ফেলো, জাস্ট দেখে ফেলো। কেননা দেখো, আমি তোমাদের গল্পটা বললাম ঠিকই, কিন্তু দেখলে যে মজাটা পাবে সেটা আমি কোনোভাবেই গল্পের মাধ্যমে দিতে পারবো না হয়তো তোমাদের। ১০০ জন সাবস্ক্রাইবার হতে আর মাত্র কয়েকজন বাকি। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, স্টার বেকার নামের একটা ভীষণ ইন্টারেস্টিং সিনেমার গল্প বলেছি, জাস্ট কয়েকদিন আগে আপলোড করেছি। তোমরা যদি দেখে না থাকো এক্ষুনি দেখে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ রহস্যে থেকো।